আমার প্রাণপ্রিয় দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো এবং আগামী এইচএসসি পরীক্ষার জন্য তোমরা প্রস্তুতি নিচ্ছ। বিগত ক্লাসগুলোতে আমি তোমাদের সাথে উৎপাদন ব্যবস্থাপনা বিপণন দ্বিতীয় পত্রের যে সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী যে 4টি অধ্যায় সেগুলো শেষ করেছি। আমরা পরবর্তী 40তম ক্লাস থেকে আমরা আমাদের যে জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নগুলো আমি তোমাদের সামনে তুলে ধরছি বিগত ক্লাসগুলোতে। আশা করি তোমরা সেগুলো দেখে এবং পড়ে উপকৃত হচ্ছ। আর সবাই অবগত আছো এর মধ্যে যে তোমাদের গ্রুপ মেসেঞ্জারে আমি বিগত ক্লাসগুলোর অর্থাৎ জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন বিগত যে কয়টি ক্লাস নিয়েছি প্রত্যেকটিরই কিছু সংক্ষিপ্ত সিলেবাস আমি তোমাদের জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন গ্রুপ মেসেঞ্জারে দিয়ে দিয়েছি। আশা করি প্রত্যেকে সেগুলো দেখে পড়ছো। আজকেও তোমাদের সাথে যে অধ্যায়টি নিয়ে অর্থাৎ তৃতীয় অধ্যায়ের গত ক্লাসে আমরা তোমার জ্ঞানমূলক প্রশ্নগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকে সেই তৃতীয় অধ্যায়ের অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব এই 43তম ক্লাসে। তো আশা করি সবাই উপকৃত হচ্ছ এবং সেই অনুযায়ী তোমরা পড়ছো এবং পড়বে, কারণ এগুলো যদি অ্যাটলিস্ট ভালো করে পড়ো তাহলে তোমরা 1 নম্বর ক এবং খ নম্বর প্রশ্ন ছেড়ে আসবে না, বা তোমরা না পারলেও কিছু হয়তো বা তোমরা লিখে আসবে যদি তোমরা এই ক্লাসগুলো ফলো করো বা আমি যে সাজেশন দিয়েছি সেই সাজেশন অনুযায়ী পড়ো। কারণ এই জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্নে তোমার প্রায় 3 মার্ক, এক একটা উদ্দীপক থেকে 3 মার্ক করে তোমার ইয়ে থাকে, তোমার নম্বর থাকে। তো সেক্ষেত্রে তুমি যদি 60টি কোশ্চেন 4টি অধ্যায় থেকে যদি 60টি প্রশ্ন করা হয় তাহলে প্রতিটা প্রশ্ন থেকে তুমি 3 মার্ক করে, অর্থাৎ 60টি থেকে 3 7 21 মার্ক তুমি এখানে তোমার জন্য পাওয়ার একটা সুযোগ রয়েছে। 21 মার্ক না হোক 20 তুমি পাবে যদি ভালো করে জ্ঞানমূলক আর অনুধাবনমূলক গুলো সেভাবে লিখতে পারো। এই কারণ তোমাদেরকে এই ক্লাসগুলো নেওয়া। তাই অল্প চ্যাপ্টার, অল্প অধ্যায় এবং লিমিটেড সাজেশন দিয়ে তোমাদেরকে আমি বাসায় আরো সুযোগ করে দিচ্ছি ভালোভাবে পড়ার জন্য। দ্বিতীয় পত্র শেষ হয়ে গেলে আমি তোমাদের প্রথম পত্রে আমি যাব, সেভাবে প্রথম পত্রেরও সেভাবে সাজেশন দিব। তাই ভয়ের কোনো কারণ নেই, শুধু পড়ে যাও। আজকে তোমাদের সামনে যে অনুধাবনমূলক প্রশ্নগুলো নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছে, আশা করি সবাই বুঝতে পারছো, আমার বোর্ডটি বুঝতে পারছো, ক্লিয়ার আছে। তোমাদের আসলে অনুধাবনমূলক প্রশ্ন কিভাবে লিখতে হয়, কি লিখবে, এগুলো আসলে তোমরা অলরেডি তোমরা জানো কিভাবে কি লিখতে হবে, না কতটুকু লিখতে হবে। অর্থাৎ অনুধাবনের মধ্যে প্রথমে তোমাকে জ্ঞানমূলক কথাটা লিখতে হবে, তারপর অনুধাবনে তোমাকে ব্যাখ্যাটা করতে হবে। এই হচ্ছে অনুধাবনমূলক প্রশ্নের লেখার নিয়ম। তো কোন কোন বিষয়গুলো আসলে আসার সম্ভাবনা বেশি, এখানে তোমরা দেখতে পাচ্ছ 1 থেকে মোট 12টি প্রশ্ন আমি এখানে লিখেছি অনুধাবনে। এর সাথেও আরো 4-5টি প্রশ্ন অ্যাড হবে, তোমাদেরকে আমি সাজেশন গ্রুপ মেসেঞ্জার সাজেশন দিয়ে দিব। তারপরে এগুলো আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে বলে কিন্তু আমি এগুলো তোমাদের সাথে আলোচনায় যাচ্ছি। যদিও তোমরা এগুলো সবাই জানো এবং বুঝো, তারপরেও সবাই তো অনেকে আছে যে তোমরা অনেক সময় অনুধাবন প্রশ্ন বুঝো না বা প্রশ্নের ক্যাটাগরি না বোঝার কারণে তোমরা ঠিকভাবে উত্তরটা লিখতে পারো না। এই কারণে আসলে তোমাদের সামনে প্রশ্নগুলো তুলে ধরা। তো প্রথমে যদি আমরা প্রথম অনুধাবনমূলক প্রশ্নে যদি লক্ষ্য করি, বিক্রয়োত্তর সেবা বলতে কি বুঝো? বিক্রয়োত্তর সেবা কি, কাকে বলে, আমরা কিন্তু গত ক্লাসে আলোচনা করেছি যে বিক্রয় পরবর্তী যে সেবা একজন বিক্রেতা দিয়ে থাকে সেটাকে আমরা বলছি বিক্রয়োত্তর সেবা। এটি হচ্ছে জ্ঞানমূলক। এরপরে আসলে আমাদের অনুধাবনমূলক প্রশ্নে এই বিষয়টি নিয়ে কিছু ব্যাখ্যা লিখতে হবে। যেমন ধরো বিক্রয়োত্তর সেবা আসলে আমরা কোনগুলোকে বলছি, যেমন ওয়ারেন্টি, গ্যারান্টি, হোম ডেলিভারি, হ্যাঁ, এগুলোকে মূলত বিক্রয়োত্তর সেবা বলা হচ্ছে। এবং এগুলো সাধারণত আমরা ইলেকট্রনিক্স দ্রব্য যেগুলো রয়েছে, ইলেকট্রনিক্স পণ্য, সেগুলোর ক্ষেত্রে আমরা বিক্রয়োত্তর সেবা বেশিরভাগ আমরা পেয়ে থাকি। এছাড়াও আমাদের বিভিন্ন যে ফার্নিচার গুলো রয়েছে সেই ফার্নিচারও কিন্তু আমাদের এই বিক্রয়োত্তর সেবাগুলো দেয়া হচ্ছে। এভাবে আরো অনেক রকম কিছু কিছু পণ্য আছে যেগুলো বিক্রয়োত্তর সেবা দিয়ে থাকে বিক্রেতারা, তবে ইলেকট্রনিক্স দ্রব্যের ক্ষেত্রে এটি বেশি দেখা যায়।
এভাবে তোমরা তোমার বিক্রয়োত্তর সেবা নিয়ে এভাবে তোমরা ব্যাখ্যা করে লিখতে পারো। এছাড়া আরো লিখতে পারো যে আসলে বিক্রয়োত্তর সেবাটা কেন দেয়া হচ্ছে, কি সেটা তোমরা লিখেছো, কিন্তু কেন দেওয়া হচ্ছে? বিক্রয়োত্তর সেবাটা দেওয়া হচ্ছে মূলত বিক্রেতা যেন ক্রেতার কাছ থেকে একটি আশানুরূপ ফিডব্যাক পায় যে হ্যাঁ অমুক কোম্পানির পণ্যটি কিনলে এইরকম সেবা পাওয়া যাচ্ছে, অমুক কোম্পানির পণ্যটি ভালো মানের, অর্থাৎ তাদের সেবামূলক কার্যক্রমগুলো ভালো। ঠিক আছে, তো বিভিন্নভাবে ক্রেতাদেরকে ক্রেতা পরিচিতি তৈরিকরণ বা প্রোডাক্ট পরিচিতি তৈরিকরণের ক্ষেত্রে বিক্রয়োত্তর সেবাটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এভাবে তোমরা ব্যাখ্যা করে লিখে দিলেই এখানে 2-2 নিশ্চিত, এখান থেকে কোনো তোমার নাম্বার কাটার সুযোগ নেই। খুবই সহজ একটা প্রশ্ন। এবং এই বিক্রয়োত্তর সেবা বলতে কি বোঝায়, এটি তোমার ঢাকা বোর্ডে 16 সালে এসেছিল, আর সম্মিলিত বোর্ড যেটা 18 সালে হয়েছিল সেখানে এই প্রশ্নটি এসেছিল। যদিও তোমাদের এই বছরটি বেজোড় বছর, তারপরেও তোমরা আশা করতে পারো যে প্রশ্নটি আসার সম্ভাবনা রয়েছে, কারণ এবছর প্রতিটা অধ্যায় কমিয়ে দেওয়া হয়েছে, সংক্ষিপ্ত করে দিয়েছে। এ কারণে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। এরপর এখানে আরেকটি প্রশ্ন আছে যেটি অনেককে কনফিউশন তৈরি করে অনেকের মধ্যে, অথবা প্রশ্নটা নাও তোমরা বুঝতে পারো, এই কারণে এটি আলোচনা। প্রশ্নটি হলো উত্তম ক্রয়কে বিক্রয়ের অর্ধেক বলা হয় কেন? উত্তম ক্রয়কে বিক্রয়ের অর্ধেক বলা হয় কেন? এখন অনুধাবনমূলক প্রশ্নে যদি তোমাকে এভাবে জিজ্ঞেস করা হয় যে কেন উত্তম ক্রয়কে বিক্রয়ের অর্ধেক বলা হয়, সংজ্ঞাটা তোমরা কি লিখবে বা জ্ঞানমূলকে তোমরা কি লিখবে? যে উত্তম ক্রয়কে বিক্রয়ের অর্ধেক বলা হয় কেন? কারণ এখানে আমি সংজ্ঞাটা লেখার আগে বা জ্ঞানমূলক লেখার আগে একটু তোমাদেরকে আলোচনা করি যে আসলে উত্তম ক্রয়, আমি উত্তম ক্রয় কোনটাকে বলবো? ক্রেতা যে পণ্যটি দেখে শুনে তার পছন্দ মতো ক্রয় করছে সেটাকে আমি একজন ক্রেতা কি বলছে? উত্তম ক্রয়। যখন সে পণ্যটি কেনার পরে ব্যবহার করে স্যাটিসফাই হবে, সন্তুষ্ট হবে, তখন সে সেটা কি বলবে? যে আমার কেনাটা যুক্তিযুক্ত হয়েছে, বা এটি হচ্ছে আমার উত্তম ক্রয়। তো উত্তম ক্রয় বিক্রয়ের অর্ধেক, অর্থাৎ একজন বিক্রেতা পণ্য বিক্রয়ের অর্ধেক কাজ করে দিচ্ছে কিন্তু ক্রেতা, এ কারণে বিক্রয়ের অর্ধেক বলেছে। আমি মানে তোমাকে জাস্ট বোঝানোর জন্য এটি বলেছি যাতে তোমরা প্রশ্নটা বুঝতে পারো। এখন এই প্রশ্নে জ্ঞানমূলকে তোমরা কি লিখবে? লিখবে হচ্ছে ভালো কাঁচামাল কিনতে পারলে উৎপাদিত মানসম্পন্ন পণ্য বিক্রি করা সহজ হয় বলে। আবারও বলি যে ভালো কাঁচামাল কিনে বা ভালো কাঁচামাল কিনতে পারলে উৎপাদিত মানসম্পন্ন পণ্য বিক্রি করা সহজ হয় বলে ক্রয়কে বিক্রয়ের অর্ধেক বলা হয়। জিনিসটা বুঝতে পেরেছো? আবার বলি যে কি বলেছে, ভালো কাঁচামাল কিনতে পারলে উৎপাদিত মানসম্পন্ন পণ্য বিক্রি করা সহজ হয়। তুমি যদি ভালো মানের কাঁচামাল ক্রয় করে উৎপাদিত মানসম্পন্ন পণ্য যদি উৎপাদন করো, সেক্ষেত্রে একজন বিক্রেতার কি হবে? পণ্যটি বিক্রয় করতে সহজ হবে না, ক্রেতা খুব সহজভাবে পণ্যটি গ্রহণ করবে না। তো ক্রেতা যদি ভালোভাবে পণ্যটি ক্রয় করে তাহলে কিন্তু বিক্রেতার অর্ধেক কাজ হয়ে যাচ্ছে। কেন? কারণ সেখানে তুমি মানসম্পন্ন উত্তম কাঁচামাল তুমি ব্যবহার করছো। এই কারণেই বলা হচ্ছে উত্তম ক্রয় বিক্রয়ের অর্ধেক। এখন এখানে যদি তুমি ব্যাখ্যা করতে যাও, এভাবে তোমাকে ব্যাখ্যা করতে হবে যে যেটি আমি কিছুক্ষণ আগে সংজ্ঞাটি জ্ঞানমূলক সংজ্ঞাটি বলার আগে বলেছি যে আসলে একজন বিক্রেতার বিক্রয়ের অর্ধেক কাজ কিন্তু ক্রয় করে দিচ্ছে ক্রেতা পণ্যটি ক্রয় করে দিচ্ছে। কারণ কি? বিক্রেতা যখন সেই মানসম্পন্ন কাঁচামাল দিয়ে উৎপাদিত পণ্য বিক্রেতা বিক্রয় করবে, অবভিয়াসলি একজন ক্রেতা সে দেখে শুনে বুঝে দাম দিয়ে সে পণ্যটি কিনবে, এবং সে ব্যবহার করে যদি সে সন্তুষ্ট প্রকাশ করে তাহলে সে মনে করবে এটি আমার উত্তম ক্রয়, এটি কিনে আমি জিতেছি বা আমি স্যাটিসফাইড। তখনই কিন্তু ক্রেতা সেই বিক্রেতার কাছে বারবার যাবে।
অন্য ক্রেতাকেও বলবে ওই বিক্রেতার কথা, ওই পণ্যটির কথা। তখন কি হবে, বিক্রেতার তোমার ওই পরিচিতিকরণের কাজ কিন্তু অর্ধেক হয়ে যাচ্ছে। তো এই কারণে এসব বিষয়ে কিন্তু উত্তম ক্রয়কে বিক্রয় অর্ধেক বলা হয়। আবার দেখা যাচ্ছে যে ভোক্তারা চাহিদা অনুযায়ী ভালো পণ্য পেলে উৎপাদিত পণ্য বিক্রি করা সহজ হয়। কারণ একজন ভোক্তা যখন তার চাহিদা অনুযায়ী মানসম্পন্ন ভালো পণ্য পাবে, তখন কিন্তু বিক্রেতার আর যাচাই বাছাই করে পণ্য ক্রেতার কাছে বিক্রি করার প্রয়োজন পড়ে না। তখন ক্রেতা এসে নিজেই কিনে নিয়ে চলে যাবে। তো এখানে কিন্তু এই ব্যাখ্যাগুলো তোমাকে এভাবে লিখতে হবে। শর্তগত উপযোগ বলতে কি বোঝো? শর্তগত উপযোগ আমাদের যে উপযোগগুলো রয়েছে কি কি, রূপগত, সময়গত, শর্তগত, মালিকানাগত, না আমাদের যে উপযোগগুলো রয়েছে আমরা পড়েছি, সেই উপযোগগুলোর মধ্যে শর্তগত উপযোগ হচ্ছে অন্যতম। অর্থাৎ পণ্যের মালিকানা একজনের কাছ থেকে অন্যজনের কাছে হস্তান্তর করা হলে সেটাকে শর্তগত উপযোগ বলা হচ্ছে। তাহলে শর্তগত উপযোগটাকে আমরা কিভাবে দেখতে পারি? অর্থাৎ বিক্রেতা তার পণ্যটি বিক্রয় করা না পর্যন্ত কিন্তু এটা মালিকানা কার কাছে থাকে? বিক্রেতার কাছে থাকে। কিন্তু যেই বিক্রেতা সেই পণ্যটি ক্রেতার কাছে অর্থের বিনিময়ে প্রদান করছে ক্রেতার কাছে, তখনই কিন্তু এটার মালিকানা সত্ত্ব কার হয়ে যাচ্ছে? ক্রেতার। তার মানে এখানে এটি সত্যগত উপযোগ সৃষ্টি হচ্ছে। তো এখানে বিষয়টা এরকম, তোমরা এটা পরে অনুধাবনমূলক পার্টে তোমরা সেটিকে ব্যাখ্যা করে এটা বুঝিয়ে দিবে। খুবই সহজ একটা বিষয়, এটা তোমরা পারবে আশা করি। বিক্রয়কে একাধিক কাজের সমষ্টি বলা হয় কেন? ব্যাখ্যা করো। আবার বলছি, বিক্রয়কে একাধিক কাজের সমষ্টি বলা হয় কেন? বিক্রয়কে একাধিক কাজের সমষ্টি বলা হয় কেন? ব্যাখ্যা করো। আমরা যদি একটু লক্ষ্য করি, একটু আমরা শুনি যে এই উত্তরটা আমরা কিভাবে লিখবো বা কেন। তার আগে একটু বলি যে শর্তগত উপযোগ বলতে কি বোঝো। এটি 2016 সালে সিলেট বোর্ডে এসেছিল। তো এটাও তোমরা দেখতে পারো, এটা জাস্ট একটু চোখ বুলিয়ে গেলে তোমরা পারবে, এটাতে কোনো সমস্যা নেই। আর এখন যে প্রশ্নটি আলোচনা করব, বিক্রয়কে একাধিক কাজের সমষ্টি বলা হয় কেন? ব্যাখ্যা করো। এটি বরিশাল বোর্ডে 2017 সালে এসেছিল, অর্থাৎ বেজোড় বছর। তো এই জন্য এটি আমি আলোচনায় যাচ্ছি। তবে আলোচনায় যাওয়ার আগে এটি তোমাদেরকে বোঝানোর মানে হচ্ছে, যেহেতু এটা বেজোড় সংখ্যা, বেজোড় সাল ছিল, এটি আসার সম্ভাবনা রয়েছে ঢাকা বোর্ডে। তো বিক্রয়কে একাধিক কাজের সমষ্টি বলা হয় কারণ হচ্ছে, এখানে তোমরা আগে কি করবে, বিক্রয় সম্পর্কে একটু জ্ঞানমূলক কিছু কথা লিখবে। যেমন অর্থের বিনিময়ে বিক্রেতার কাছ থেকে ক্রেতার কাছে পণ্যের মালিকানা হস্তান্তরই হলো বিক্রয়। তার মানে এখানে যেহেতু বিক্রয়কে নিয়ে কথা বলছে, এ কারণে বিক্রয় কি সেটি আমাকে লিখতে হবে জ্ঞানমূলকে, যে অর্থের বিনিময়ে বিক্রেতার কাছ থেকে ক্রেতার কাছে পণ্যের মালিকানা হস্তান্তর করা হলোই বিক্রয়। এই কথাটি লিখে পরবর্তীতে কেন একাধিক কাজের সমষ্টি সেটা তোমাকে ব্যাখ্যা করতে হবে। যেমন একটি প্রতিষ্ঠানের জন্য পণ্য বিক্রি করা গুরুত্বপূর্ণ কাজ, এটা আমরা প্রত্যেকে জানি। কারণ বিক্রয়ের সাথে প্রতিষ্ঠানের মুনাফা অর্জনের বিষয়টি জড়িত থাকে, এর উপরই ক্রেতার সন্তুষ্টি নির্ভর করে। তাছাড়া প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য অর্জন, প্রকৃত ক্রেতা সৃষ্টি, চাহিদা ও যোগানের সমতা বিধানে বিক্রয় প্রধান ভূমিকা পালন করে। তাই বিক্রেতাকে একাধিক কাজের সমষ্টি বলা হয়। বিক্রয়কে একাধিক কাজের সমষ্টি বলা হয়, তাই অনেক কাজের একসাথে যে কাজ, সেটা সমষ্টিকে বলা হচ্ছে বিক্রয়। সেই কাজগুলো কি কি? এখানে একজন বিক্রয় করার মাধ্যমে একজন বিক্রেতা ক্রেতাকে সন্তুষ্টি করছে। একজন বিক্রেতা পণ্য বিক্রয়ের মাধ্যমে তার প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জন করছে। তারপরে প্রকৃত ক্রেতা সৃষ্টি করছে। তারপরে চাহিদা ও যোগানের মধ্যে সমতা বিধান করছে, যেরকম চাহিদা সেরকম যোগান বাজারে, এটার মধ্যে সমতা বিধান করছে। এই যে কাজগুলো, এগুলো কিন্তু অনেক কাজ একসাথে বলেই বিক্রয়কে একাধিক কাজের সমষ্টি বলা হচ্ছে। এভাবে তোমাদেরকে
অনুধাবনে কথাটি লিখতে হবে। আমি এখানে এই গোল দাগ দেওয়ার মানে হচ্ছে যে এই প্রশ্নগুলো আমার থেকে মনে হয়েছে যে তোমাদের জন্য একটু ডিফিকাল্ট বা তোমরা বুঝতে সমস্যা হবে, এই কারণে এগুলো একটু তোমাদেরকে পড়ে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। আর যেগুলো সহজ খুবই ইজি প্রশ্ন সেগুলো তোমরা নিজেরা পড়ে বুঝতে পারবে। আমাদের 5 নম্বর প্রশ্ন হচ্ছে বিপণনের সর্বাধিক গুরুত্বপূর্ণ কাজ হলো বিক্রয়। বিপণনের সর্বাধিক গুরুত্বপূর্ণ কাজ হলো বিক্রয়, ব্যাখ্যা করো। এখন আমরা যদি বিপণনের কাজগুলো বা বিপণনের কার্যাবলী পড়ে থাকি, এই দ্বিতীয় অধ্যায় কিন্তু বিপণনের, দুঃখিত, তোমাদের তৃতীয় অধ্যায়টা কিন্তু বিপণনের কার্যাবলী নিয়ে, অধ্যায়টার নামই হচ্ছে বিপণনের কার্যাবলী। এবং বিপণনের কার্যাবলীর মধ্যে কি কি রয়েছে? ক্রয়, বিক্রয়, গুদামজাতকরণ, পণ্য পরিবহন, মরকীকরণ, পর্যায়ীকরণ, প্রমোদীকরণ, না এগুলো কিন্তু বিপণনের কাজ। তো বিপণনের কাজের মধ্যে বিক্রয় হচ্ছে দ্বিতীয় অন্যতম গুরুত্বপূর্ণ কাজ। তাহলে এখন আমরা প্রশ্নটার দিকে যদি খেয়াল করি যে বিপণনের সর্বাধিক গুরুত্বপূর্ণ কাজ হলো বিক্রয়, তো এটা কি আমরা বলতে পারি না যে অবশ্যই বিপণনের সর্বাধিক গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে বিক্রয়, কারণ এটি দ্বিতীয় গুরুত্বপূর্ণ কার্যাবলী, ক্রয়ের পরে কিন্তু বিক্রয়, তাই না? কারণ একজন বিপণনকারী কখন পণ্য বাজারে বাজারজাত করেন, কখন পণ্য বাজারে বিপণন করেন বা কেনই বা বিপণন করেন? অবশ্যই তো ক্রেতাদের চাহিদা পূরণের জন্য। তো ক্রেতাদের চাহিদা পূরণের জন্য একজন বিপণনকারী তো পণ্য বিক্রয় করবে না, বিক্রেতা পণ্য বিক্রয় করবে। তাহলে বিক্রয়টা কিন্তু বিপণন কার্যাবলীর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এটা কিন্তু আমরা বুঝতে পারি। এখানে প্রথমে আমাকে এখানে বলেছে যে বিক্রয়, বিক্রয়কে উল্লেখ করেছে, তাই না? যে বিপণনের সর্বাধিক গুরুত্বপূর্ণ কাজ হলো বিক্রয়, তার মানে আমাকে এখানে বিক্রয় কি, আগের প্রশ্নটার মতো এটার মতো আমাকে এখানে বিক্রয় কি সেটা আমাকে লিখতে হবে, এরপর আমাকে ব্যাখ্যায় যেতে হবে, অর্থাৎ অনুধাবন পার্টে আমাকে সেখানে যেতে হবে। এখানে আমি পড়ছি তোমাদের বোঝার জন্য, বা তোমরা তোমাদের মতো করে বুঝেও লিখতে পারবে অনুধাবন পাঠটি। পণ্য বিক্রয়ের মাধ্যমে মুনাফা অর্জন করা এবং প্রতিষ্ঠানের অন্যান্য কাজ গতিশীল রাখা সম্ভব হয়। প্রত্যাশা মাফিক বিক্রি না হলে প্রতিষ্ঠানের যাবতীয় পরিকল্পনা ব্যর্থ হয়। পণ্য বিক্রি ছাড়া বিপণন এবং এর সহায়ক কার্যাবলী পরিচালনা করতে যাবতীয় অর্থের যোগান সম্ভব নয়। তাই বিক্রয়কে বিপণনের সর্বাধিক গুরুত্বপূর্ণ কাজ বলা হয়। একটি লাইন এখানে বলেছে পণ্য বিক্রি ছাড়া বিপণন এবং এর সহায়ক যে কাজ পরিচালনা করতে যাবতীয় অর্থের যোগান সম্ভব নয়। অর্থাৎ বিপণনের কার্যাবলীর সাথে শুধু তো বিক্রয় না, আরো যে সমস্ত কাজগুলো রয়েছে এগুলো যদি আমি করতে চাই আমাকে অবশ্যই বিক্রয়ের প্রতি গুরুত্ব দিতে হবে, কারণ বিক্রয় না করলে আমি যদি অর্থ না পাই আমি পরবর্তী কাজগুলো করতে পারবো না ঠিকভাবে। এই কারণে বিক্রয়কে সর্বাধিক গুরুত্বপূর্ণ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। আচ্ছা, 6 নম্বর প্রশ্ন যদি আমরা একটু লক্ষ্য করি, 6 নম্বর প্রশ্নে বলা হয়েছে বিক্রয়ের মাধ্যমে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়, ব্যাখ্যা করো। আমরা কিন্তু সংজ্ঞার মধ্যে বিক্রয় কি এখানে আমরা কিন্তু দেখেছি যে বিক্রয়ের মাধ্যমে ক্রেতার কাছে কি মালিকানা সত্ত্বর হস্তান্তর করা হচ্ছে, যে সেটিকে আমরা বিক্রয় বলছি। তার মানে বিক্রয়ের মাধ্যমে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়? বিক্রয়ের মাধ্যমে সত্যগত উপযোগ সৃষ্টি হয়। জ্ঞানগুলোকে লিখে দিলে এরপর কেন সত্যগত উপযোগ সৃষ্টি হয় বা কিভাবে সত্যগত উপযোগ সৃষ্টি হয় সেটি অনুধাবনমূলকে তুমি ব্যাখ্যা করে দিবে। এরপরে যদি আমরা 7 নম্বরে দেখি পরিবহন স্থানগত উপযোগ সৃষ্টি করে, ব্যাখ্যা করো। পরিবহন স্থানগত উপযোগ সৃষ্টি করে, এটি আমরা প্রত্যেকে জানি যে আসলে পরিবহন আমাদেরকে স্থানগত উপযোগ সৃষ্টি করা মানে হচ্ছে উৎপাদিত পণ্য এক জায়গা থেকে আরেক জায়গায় পরিবহন করে ক্রেতাদের কাছে পৌঁছে দেওয়ার কাজকে বলা হচ্ছে কি, কোন উপযোগ সৃষ্টি করা বোঝায়? স্থানগত উপযোগ সৃষ্টি করা বোঝায়। এবং পরিবহন হচ্ছে সেই স্থানগত উপযোগ সৃষ্টি করার একটা মাধ্যম, ঠিক আছে?
কাকে বলে লিখে, অর্থাৎ স্থানগত উপযোগ বা পরিবহন ব্যবস্থা কাকে বলে, পরিবহন কাকে বলে, এটি যদি তুমি লিখে পরবর্তীতে পরিবহন যে স্থানগত উপযোগ সৃষ্টি করছে কিভাবে করছে সেটি তুমি ব্যাখ্যা আকারে যদি অনুধাবন লিখে দাও তাহলে সেটি হয়ে যাবে। আমি আবারও বলি যে উৎপাদিত পণ্য সামগ্রী উৎপাদকের কাছ থেকে ক্রেতার কাছে পৌঁছানোর মাধ্যমে স্থানগত উপযোগ সৃষ্টির ব্যবস্থাকে পরিবহন বলে। এরপর পরিবহন হলো বিপণনের পণ্য স্থানান্তরের সংক্রান্ত কাজ। পরিবহনের মাধ্যমে পণ্য সামগ্রী এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করা হয়। এর ফলে পণ্যের বাজার স্থানীয় থেকে আঞ্চলিক, আঞ্চলিক থেকে জাতীয়, জাতীয় থেকে আন্তর্জাতিক ভাবে সেটি বিস্তৃতি লাভ করে। এর যেমন আমাদের দেশে চিংড়ি কিন্তু বর্তমানে কি আন্তর্জাতিক বাজারে রপ্তানি হচ্ছে। এছাড়া পাটজাত দ্রব্য, ইলিশ, ইলিশ মাছ এগুলো কিন্তু কি আজকে এই স্থানগত উপযোগ সৃষ্টির মাধ্যমে পরিবহন মাধ্যমে কিন্তু আজকে দেশ থেকে দেশের বাইরেও সেগুলো রপ্তানি হচ্ছে। তো এইভাবে তোমরা ব্যাখ্যাটা অনুধাবনে করতে পারো। এরপরে প্রমিতকরণ ছাড়া পর্যায়ীকরণ সম্ভব নয়। প্রমিতকরণ ছাড়া পর্যায়ীকরণ সম্ভব নয়, ব্যাখ্যা করো। এখন এই প্রমিতকরণ কি বা কাকে বলে, পর্যায়ীকরণ কি বা কাকে বলে আমরা বিগত ক্লাসে সেটি পড়েছি এবং আমরা জানি আসলে প্রমিতকরণ কাকে বলে বা পর্যায়ীকরণ কাকে বলে। তো প্রথমে আমাকে এখানে প্রমিতকরণ ছাড়া পর্যায়ীকরণ সম্ভব নয় এই কোশ্চেনটা যদি আমাদেরকে লিখতে বলা হয় আমরা কিভাবে লিখব। বলে রাখি যে এই কোশ্চেনটা বরিশাল বোর্ডে 17 সালে এসেছিল। এর আগের অর্থাৎ এই প্রশ্নটা 7 নম্বর প্রশ্নটা তোমাদের যশোর বোর্ডে 19 সাল প্লাস 17 সাল, 17-19 দুটোটা মেজর সালে যশোর বোর্ডে এসেছিল। ঠিক আছে, তো এই কারণে তোমাদের এটি আলোচনা করা। আর এখন যে প্রমিতকরণ ছাড়া পর্যায়ীকরণ সম্ভব নয় ব্যাখ্যা করো, এই প্রশ্নটি বরিশাল বোর্ডে 2017 সালে এসেছিল, এই কারণে আলোচনা করা। আর প্রশ্নটা একটু তোমাদের বোঝার বিষয় আছে, এই কারণে তোমাদের সাথে এটি আলোচনা এবং গোল দাগ দিয়েছি আমি। তো পর্যায়ীকরণের আগের ধাপ হলো প্রমিতকরণ। পর্যায়ীকরণের আগের ধাপ হচ্ছে প্রমিতকরণ। এটি ছাড়া পর্যায়ীকরণ সম্ভব নয়। প্রথমে তোমাকে জ্ঞানমূলকে এটি লিখতে হবে। এখন তোমরা প্রশ্ন করতে পারো স্যার জ্ঞানমূলকে কি আমি প্রমিতকরণ পর্যায়ীকরণের সংজ্ঞা দিব? এখন এখানে কোশ্চেনটা তোমাকে বুঝতে হবে, যেহেতু আমরা জানি যে অনুধাবনমূলক প্রশ্ন আসলে প্রথমে একটা বিষয়কে সিলেক্ট করে ওই বিষয়ের সংজ্ঞাটা আমাকে দিতে হয়, তাই না? কিন্তু এখানে প্রশ্নটা একটু লক্ষ্য করো যে তুমি যদি ভালোভাবে টিচারের মন জয় করতে চাও বা টিচারকে যদি তুমি প্রশ্নটা ভালোভাবে বোঝাতে চাও, কারণ কোন কার খাতা কোন টিচারের কাছে যাবে, কে কিভাবে দেখবে সেটা কিন্তু আমরা জানি না, তাই না? এক এক টিচার এক এক ভাবে খাতা দেখে, ঠিক আছে? এই কারণে তুমি যদি প্রশ্নটা ভালো মতো বুঝে সেভাবে উত্তর দাও তাহলে কিন্তু তুমি সেখানে ফুল মার্কসটা পাবে। যেমন এখানে বলেছে প্রমিতকরণ ছাড়া পর্যায়ীকরণ। এখন এখানে যেটা দাঁড়াচ্ছে আমরা যদি আমাদের সচরাচর যে নিয়ম যে আগে জ্ঞানমূলক লিখে তারপর অনুধাবনমূলক ব্যাখ্যা করতে হবে, তাহলে কিন্তু আমাকে এখানে প্রমিতকরণ পর্যায়ীকরণ দুটোটা সংজ্ঞা দিতে হচ্ছে, তাই না? তারপরে কিন্তু ব্যাখ্যা, কিন্তু লেখাটা বড় হয়ে যাচ্ছে। তোমাকে কিন্তু সৃজনশীলে লেখা তোমাকে বড় করার কথা বলে নাই, তোমাকে বলেছে তুমি ক্রিয়েটিভ ভাবে সৃজনশীল ভাবে তুমি শুধু যেটি দরকার সেটুকু তোমাকে লিখলেই হবে, বোঝাই দিলে হবে। এখন প্রমিতকরণ ছাড়া পর্যায়ীকরণ সম্ভব নয়। তো বিষয়টা তোমাকে আগে দেখতে হবে যে কার সাথে কার কম্পেয়ার করছে, তুলনা করছে। এখন পর্যায়ীকরণের বলেছে যে পর্যায়ীকরণের আগের ধাপটি হচ্ছে প্রমিতকরণ, অর্থাৎ প্রমিতকরণ ছাড়া পর্যায়ীকরণ সম্ভব নয়। তাহলে এখানে কাকে বেশি প্রাধান্য দিচ্ছে? প্রমিতকরণ। কারণ বিপণনের যে কার্যাবলী সেই কার্যাবলীর যে তোমার সিরিয়াল যে মেনটেন করে কার্যাবলীগুলো করা হয় সেই সিরিয়াল মেনটেনের মধ্যে প্রমিতকরণ আগে, তারপরে হচ্ছে পর্যায়ীকরণ। তুমি আগে পর্যায়ীকরণ করতে পারবা না প্রমিতকরণকে বাদ দিয়ে, ঠিক আছে? তোমাকে আগে প্রমিতকরণ করতে হবে তারপরে পর্যায়ীকরণ করতে হবে। তাহলে প্রমিতকরণ ছাড়া পর্যায়ীকরণ সম্ভব নয়, এটা আমরা যুক্তি দিয়ে বলতে পারি। তাহলে এটি তোমাকে এভাবে লিখতে হবে যে পর্যায়ীকরণের আগের ধাপ প্রমিতকরণ, এটি প্রমিতকরণ ছাড়া পর্যায়ীকরণ করা সম্ভব নয়। কিন্তু
তোমাদের তোমরা যদি সংজ্ঞাটা একটু পড়ো তাহলে তোমরা বুঝে যাবে। তারপর আমি আসলে তোমাদের কাছে সংজ্ঞাটা তুলে ধরি যে পণ্যের সুনির্দিষ্ট মান স্থির করাকেই বলা হচ্ছে প্রমিতকরণ। সুনির্দিষ্ট মান অর্থাৎ এটার ওজন, এটার স্বাদ, ঠিক আছে, এই যে সুনির্দিষ্ট মান গুণাগুণ এগুলোকে কি করা, স্থির করাই হচ্ছে প্রমিতকরণ। তারপরে গিয়ে তুমি পর্যায়ীকরণ করবে। পর্যায়ীকরণটা কি, যে সমজাতীয় পণ্যকে প্রতিষ্ঠিত মান অনুসারে ভাগ করা। পর্যায়ীকরণ কি, মান অনুসারে ভাগ করা। সমজাতীয় পণ্যকে মান অনুসারে ভাগ করা। তো তুমি যদি আগে প্রমিতিকরণ বা মানই যদি ঠিক করতে না পারো তাহলে কি পর্যায়ীকরণ করতে পারবে? যেহেতু পর্যায়ীকরণে কি বলা হচ্ছে, মান অনুযায়ী ভাগ করা সমজাতীয় পণ্য, তার মানে তুমি বুঝতে পারছো যে প্রমিতকরণ ছাড়া পর্যায়ীকরণ সম্ভব নয়। এটি হচ্ছে এটির মূল ব্যাখ্যা। এরপর 9 নম্বর যদি আমরা দেখতে পাই যে প্রমিতকরণের মাধ্যমে পণ্য মান বজায় থাকে। আমরা প্রমিতকরণের যে সংজ্ঞাটা আমরা পড়েছি বা প্রমিতকরণের যে সংজ্ঞাটা আমরা জানি যে পণ্যের ওজন, পণ্যের স্বাদ, স্থায়িত্ব, এই যে বৈশিষ্ট্যগুলো, এই বৈশিষ্ট্যগুলোর ভিত্তিতে পণ্যের মান নির্ধারণ করাকে বলা হচ্ছে প্রমিতকরণ। তাহলে এখানে যে কোশ্চেনটা আমাদের বলা হয়েছে প্রমিতকরণের মাধ্যমে পণ্য মান বজায় থাকে, তাহলে কথাটা ঠিক। কারণ প্রমিতকরণ মানেই হচ্ছে যে তোমার পণ্যের ওজন ঠিক থাকতে হবে, পণ্যের স্বাদ ঠিক থাকতে হবে, পণ্যের যে গুণাগুণ বা স্থায়িত্ব, এগুলো যে বৈশিষ্ট্য, এগুলো ঠিক রেখে পণ্যের মান নির্ধারণ করেই তোমাকে প্রমিতকরণের কাজটা করতে হবে। তো প্রমিতকরণের মাধ্যমে পণ্য মান বজায় থাকে, এটা আমরা এভাবেই বুঝতে পারি। অর্থাৎ তোমাকে এখানে জ্ঞানগুলোকে প্রমিতকরণের সংজ্ঞাটা লিখতে হবে, লিখে তোমাকে ব্যাখ্যা করতে হবে কেন প্রমিতকরণের মাধ্যমে পণ্য মান বজায় থাকে। এরপরে বিজ্ঞাপন। বিজ্ঞাপন মানেই কি অপচয় নাকি অন্য কিছু, ব্যাখ্যা করো। এখন আমি ডিটেইলস বলার মানে বইয়ে যাওয়ার আগে একটু জাস্ট তোমাদের সাথে শেয়ার করি বোঝানোর জন্য যে এই যে কোশ্চেনটা বলেছে এখানে যে বিজ্ঞাপন মানে কি অপচয় নাকি অন্য কিছু। এখন এখানে যে প্রশ্নটা, এই প্রশ্নটা যদিও এখনো পর্যন্ত কোনো বছর আসেনি, তবে এ বছর আসার সম্ভাবনা বেশি। কারণ হচ্ছে এবার যেহেতু চ্যাপ্টার কম, এ কারণে আলোচনা করা। প্রমিতকরণের মাধ্যমে পণ্যের মান বজায় থাকে, এই প্রশ্নটি আমি বলি যে ঢাকা বোর্ড, দিনাজপুর বোর্ড, সিলেট বোর্ড, যশোর বোর্ড, ঢাকা বোর্ডে 2018 সালে এসেছিল এই কোশ্চেনটি, এই কারণে আলোচনা করলাম। তো 10 নম্বর প্রশ্নটি যদিও এখনো পর্যন্ত আসে নাই, যদিও এবার সিলেবাস কম, এই কারণে আমি এটা আলোচনা করছি, আসতে পারে। তো বিজ্ঞাপন আমরা আসলে টেলিভিশন, রেডিও, বিভিন্ন জায়গায় আমাদের যে তথ্য প্রযুক্তির যুগে আমরা ইন্টারনেটের মাধ্যমে টেলিভিশন, রেডিও, বিভিন্ন জায়গায় আমরা বিজ্ঞাপন দেখে থাকি। আমরা কেউ কেউ মনে মনে চিন্তা করি যে আজ এরা কিছু বিজ্ঞাপন দিচ্ছে, মানে তোমার মূল্যহীন কিছু বিজ্ঞাপন আমরা দেখতে পাই, মাঝে মধ্যে আমাদেরও ভালো লাগে না। না, কোটি কোটি টাকা খরচ করছে, লাখ লাখ টাকা, হাজার হাজার টাকা খরচ করছে বিজ্ঞাপনের জন্য। মাঝে মধ্যে আমরা যারা কনজিউমার আছি, ভোক্তা আছে, আমাদেরও মনে হয় যে এই বিজ্ঞাপনটি দিয়ে কি শুধু শুধু টাকা নষ্ট, তাই না? কিন্তু এখানে একটা বিষয় খেয়াল করো, বিজ্ঞাপন মানেই কি অপচয় যেটা আমরা মাঝে মধ্যে ভাবি, নাকি অন্য কিছু। আমরা একটু লক্ষ্য করি যে এখানে আসলে কিভাবে প্রশ্নটা আমাকে লিখতে হবে। অ্যাজ ইউজুয়াল বিজ্ঞাপন কি বা কাকে বলে এটি আমাকে জ্ঞানগুলোকে লিখতে হবে। তারপরে আসলে কি এটা অপচয় নাকি অন্য কিছু সেটা আমাকে অনুধাবনে ব্যাখ্যা করতে হবে। বিজ্ঞাপনের বিভিন্ন মাধ্যম, টেলিভিশন, রেডিও, পত্রিকা, আরো অনেক মাধ্যম আছে। এসব মাধ্যমে বিজ্ঞাপন প্রচার করতে প্রচুর অর্থের প্রয়োজন হয়, কিন্তু এই অর্থ ব্যয়ের ফলেই ক্রেতারা উৎপাদিত পণ্য বা সেবা সম্পর্কে জানতে পারে এবং পণ্য কিনতে আগ্রহী হয়। সুতরাং বিজ্ঞাপন মানেই যে অপচয়, বিজ্ঞাপন মানে অপচয় নয়, এটি একটি লাভজনক প্রক্রিয়া। এতটুকু এভাবে লিখলেই কিন্তু জিনিসটা তোমার কাছে তুমি নাম্বারটা পেয়ে যাবে 2 এর 2, কোনো দ্বিধাবোধ করবে না, এভাবে যদি তোমরা লিখতে পারো বা কোনো সমস্যা হবে না, বা তোমাদের মতো করে যদি তোমরা সেটাকে ব্যাখ্যা করতে পারো যুক্তি দিয়ে, তাহলে কিন্তু তুমি সেভাবে 2 এ 2 পেয়ে যাবে। কিন্তু এখানে তোমরা একটা জিনিস খেয়াল করো যে আজকে যদি এই অ্যাডভার্টাইজমেন্ট বিষয়টা বা বিজ্ঞাপন কথাটা যদি না থাকতো, তাহলে
এই যুগে এসে এখনো পর্যন্ত যদি বিজ্ঞাপন বিষয়টা যদি যুক্ত না থাকতো বিপণনের মধ্যে, তাহলে আমাদের মতো ভোক্তারা কিভাবে, বা আমরা যারা কনজিউমার আছি সারা বিশ্বব্যাপী, আমরা কি সঠিকভাবে পণ্যের পরিচিতিকরণ করতে পারতাম, বা পণ্য সম্পর্কে ভালো ধারণা পেতাম? ভালো বা খারাপ যেটাই হোক পেতাম না। বিজ্ঞাপনটা আছে বলে আমরা একটা নির্দিষ্ট পণ্যের পরিচিতি লাভ করতে পারছি, কোনটা ভালো কোনটা খারাপ সেটা কম্পেয়ার করতে পারছি, তাই না? এবং হাতের নাগালে আমরা কিন্তু পণ্যটি পেয়ে যাচ্ছি। এখানে কিন্তু বিজ্ঞাপনের টাকা অপচয় নয়, এটা আমরা নির্দ্বিধায় বলতে পারি। এরপরে আমরা যদি বলি 11 নম্বর, ওয়ারেন্টি ও গ্যারান্টি এক নয়, ব্যাখ্যা করো। আমরা এই দুটো কথা, আশা করি সবাই কথায় আমরা পরিচিত আছি এই দুটো শব্দে, যে ওয়ারেন্টি ও গ্যারান্টি, অর্থাৎ কোনো পণ্য কেনার সময়, বিশেষ করে ইলেকট্রনিক্স জিনিস কেনার সময় আমরা অবশ্যই সেটা বিক্রেতাকে জিজ্ঞেস করি যে পণ্যটির ওয়ারেন্টি বা গ্যারান্টি আছে কিনা, তাই না? আমরা কিন্তু এটা জিজ্ঞেস করি। কিন্তু অনেক ক্রেতা আছে মনে করে ওয়ারেন্টি আর গ্যারান্টি মনে একই জিনিস, অনেকের মধ্যে এটা কনফিউশন তৈরি হয়। এ কারণে এটা কিন্তু খুব ভালোভাবে বুঝতে হবে, ঠিক আছে? ওয়ারেন্টি ও গ্যারান্টি এক নয়, ব্যাখ্যা করো। এখন জ্ঞানের মধ্যে তুমি কি লিখবা? শুধু লিখে দিতে পারো যে ওয়ারেন্টি ও গ্যারান্টি এক নয়, দুটো বিষয় ভিন্ন, ঠিক আছে? এভাবে লিখে তুমি পরবর্তীতে লিখতে পারো যে বিপণনের বিক্রয় পরবর্তী কাজ হলো ওয়ারেন্টি ও গ্যারান্টি, অর্থাৎ বিপণনের বিক্রয় পরবর্তী কাজ, বিপণন কার্যের যে কাজগুলো আছে, একজন বিক্রেতা যখন পণ্যটি বিক্রয় করছে ক্রেতার কাছে, তখনই কিন্তু সে ওয়ারেন্টি বা গ্যারান্টির বিষয়টা ক্রেতাকে বলছে। কিন্তু এই দুটো জিনিস কিন্তু আবার এক নয়। তাহলে ওয়ারেন্টি কোনটাকে বলবো? ওয়ারেন্টি আমরা কোনটাকে বলবো? ওয়ারেন্টি বলবো হচ্ছে তোমার যখন কোনো পণ্য বা ক্রয়কৃত পণ্য তোমার ত্রুটিপূর্ণ হবে, অর্থাৎ সমস্যা দেখা দিবে, এবং পরবর্তীতে আমি যদি সেটাকে সেই ত্রুটিপূর্ণ পণ্যটিকে মেরামত করে অথবা আবার সেটাকে পরিবর্তন করে দেই, সেটাকে বলা হচ্ছে ওয়ারেন্টি। আর গ্যারান্টি আমরা কোনটাকে বলবো? যে আমি আবার বলি যে বিপণনের বিক্রয় পরবর্তী কাজ হলো ওয়ারেন্টি ও গ্যারান্টি। ওয়ারেন্টি হলো ত্রুটিপূর্ণ পণ্য মেরামত বা পরিবর্তন করে দেওয়ার অঙ্গীকার, আর ওয়ারেন্টি ক্রেতা ও বিক্রেতার মধ্যে একটি লিখিত চুক্তি। অপরদিকে গ্যারান্টি হলো ত্রুটিপূর্ণ পণ্য প্রতিস্থাপন বা সম্পূর্ণ বদলে দেওয়ার নিশ্চয়তা। অর্থাৎ ওয়ারেন্টি হলো তুমি যখন পণ্যটি কি বিক্রেতা ক্রেতার কাছে বিক্রয় করলো, ক্রেতা যখন ব্যবহার করার সময় দেখলো এটার মধ্যে ত্রুটি আছে, সমস্যা আছে, তখন বিক্রেতা তাকে তার ত্রুটিপূর্ণ পণ্যটি সেরে দেয় অথবা পণ্যটি চেঞ্জ করে দেয়, পরিবর্তন করে দেয়। এটি হচ্ছে ওয়ারেন্টি। আর গ্যারান্টি হচ্ছে কোনো কারণে যদি তোমার পণ্যটি নষ্ট হয়ে যায়, সম্পূর্ণ পণ্যটি তোমার নতুন আরেকটি পণ্য তোমাকে দিয়ে আসে, সেটাকে বলা হচ্ছে গ্যারান্টি। অর্থাৎ যেমন ধরো টেলিভিশনের একটা পার্টস, টেলিভিশনের বলে যে 5 বছরের ওয়ারেন্টি থাকে, টেলিভিশনের অমুক পার্টসের 5 বছরের ওয়ারেন্টি আছে, পিকচার টিউব নষ্ট হয়ে গেলে 5 বছরের ওয়ারেন্টি আছে। হ্যাঁ, এগুলো হচ্ছে তোমার কি ত্রুটিপূর্ণ সমস্যা দেখা দিয়েছে, এই কারণে জিনিসটি তোমাকে দিয়ে আসছে, ঠিক করে দিয়ে আসছে বা নতুন একটা লাগিয়ে দিচ্ছে, ঠিক আছে? তো আবার যেটা হচ্ছে ত্রুটিপূর্ণ পণ্য প্রতিস্থাপন করা বা সম্পূর্ণ বদলে দেওয়া। যেমন তোমার এসি ফ্যানটি মাত্র কিনে নিয়ে আসছো, লাগানোর সাথে সাথে দেখা যাচ্ছে যে কয়েল জ্বলে গেল, তোমাকে সাথে সাথে আরেকটি ফ্যান লাগিয়ে দিয়ে যাবে। এটা হচ্ছে গ্যারান্টি। অর্থাৎ তোমার 2 বছরের গ্যারান্টি বা 1 বছরের গ্যারান্টি বা 6 মাসের গ্যারান্টি, এরকম গ্যারান্টি থাকে। তো আমরা আসলে কি বুঝলাম যে এখানে গ্যারান্টি আর ওয়ারেন্টি কি একই বিষয়? অবশ্যই না, গ্যারান্টি আর ওয়ারেন্টি দুটো এক বিষয় নয়। সর্বশেষ হচ্ছে 12 নম্বর, যে পণ্যের মোড়কীকরণ কেন প্রয়োজন, ব্যাখ্যা করো। তোমরা যদি নিজেরা একটু চিন্তা করো যে পণ্যের মোড়কীকরণ অর্থাৎ একটা প্রোডাক্টের উপরের অংশ যে প্যাকেটটি দিয়ে মোড়ানো থাকে, এটি কি প্রয়োজন? অবশ্যই প্রয়োজন।
এটি অনেকভাবে প্রয়োজন। কারণ কি, একটা উৎপাদিত পণ্য সরাসরি ভোক্তার কাছে পৌঁছানোর জন্য কিন্তু অনেক অনেক জায়গা তাকে পার হতে হয়, অনেক পরিবহনের মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় তাকে পাঠাতে হচ্ছে। সে কারণে কিন্তু এটার একটা তোমার কি দরকার, একটা সেফটি দরকার। হ্যাঁ, এটির জন্য যেমন দরকার, আবার ক্রেতাদের আকর্ষণীয় করার জন্য কিন্তু পণ্যের মৌলিকীকরণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, এটা আমরা প্রত্যেকে জানি, তাই না? তুমি খেয়াল করো, তুমি একটা বেকারিতে উৎপাদিত বিস্কুট একটা ছোট ঠোঙ্গা বা প্যাকেটের মধ্যে নিয়ে তুমি যদি ঢাকা থেকে চট্টগ্রাম যাতায়াত করো, দেখা যাবে বিস্কিটটি ভেঙে গেছে। কারণ কি, শুধুমাত্র ঠোঙ্গাতে বা প্যাকেটে তোমাকে বিস্কিটগুলো দেওয়া হয়েছে। কিন্তু প্যাকেটজাত চাকচিক্য সম্পন্ন প্যাকেট, বিস্কিটের প্যাকেটে আবৃত যে পণ্যটি বা বিস্কিটটি তুমি যদি এখান থেকে ঢাকা থেকে চিটাগাং বহন করেও নিয়ে যাও, তারপরে বিস্কিটগুলো সেভাবে কিন্তু ভাঙবে না, তাই না? বিষয়টা কিন্তু এরকমই। এ কারণে কিন্তু বলা হয়েছে পণ্যের মৌলিকীকরণ কেন প্রয়োজন, এই সমস্ত কারণে। তো এখন এখানে পণ্যের মৌলিকীকরণ কেন প্রয়োজন, এখানে তোমাকে প্রথমে জ্ঞানমূলক প্রশ্নের উত্তরটা লিখতে হবে, অর্থাৎ মৌলিকীকরণ কাকে বলে। এরপরে তোমাকে সে অনুধাবনমূলক প্রশ্ন অনুযায়ী ব্যাখ্যাটা করতে হবে। তো এই হলো আজকের এই তৃতীয় অধ্যায়ের অনুধাবনমূলক প্রশ্নগুলো। যেগুলো যেগুলো আমি গোল দাগ দিয়েছি সেগুলো একটু অন্যরকম টাইপের প্রশ্ন, হয়তোবা তোমাদের বুঝতে অসুবিধা হতো, এই কারণে কিন্তু আমি এটা আলোচনা করেছি। তারপরে আবার বলি যে তোমরা এই অনুধাবনমূলক প্রশ্ন সবগুলোই তোমাদের জ্ঞানমূলক অধ্যায়ের পিছনে যে অনুধাবনমূলক প্রশ্ন সেখানে পাবে, এছাড়া বইয়ের ভেতরেও এই প্রশ্নগুলো পাবে, এবং সেই অনুযায়ী তোমরা বাসায় পড়বে। ঠিক আছে, আজকে আরেকটি অধ্যায় আলোচনা শেষ হলো, সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী পুনরালোচনা তোমাদের সাথে। তো পরের ক্লাসে আমরা আরেকটি যে অধ্যায় আছে, অর্থাৎ 3 নম্বর অধ্যায় সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী, সেটির জ্ঞানমূলক নিয়ে তোমাদের আগামী ক্লাসে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অনেক পড়ালেখা করো এবং সাবধানে থেকো। ধন্যবাদ।